ভাজা পোড়া কতটুকু খাওয়া যাবে এবং কোন ধরনের ভাজা পোড়া সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কোন ধরনের ভাজা পোড়া একটু কম খেলেও অসুবিধা হবে না। আমরা আমেরিকানদের হেলদি খাবার খাই না, আমরা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, এর কারণে ডায়াবেটিসটা হচ্ছে। তার প্রস্তুত খাবারে ডায়াবেটিসটা করে মনে রাখবেন। যদি নিউরোট্রান্সমিটার তৈরিতে সমস্যা হয় তাহলে ব্রেন ঠিকমতো কাজ করবে না। ব্রেন যদি ঠিকমতো কাজ না করে আপনি দেখবেন ব্রেন ফগ, ফরগেটিং অথবা ব্রেন মাথা ব্যথা, ব্রেন স্পিনিং হচ্ছে। আপনি অনেক কিছু আপনি দেখবেন। যখনই খাবারকে অল্টার করা হয়েছে, প্রসেস করা হয়েছে, অথবা জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে, ভাজা পোড়া করা হয়েছে, প্রিজার্ভ করা হয়েছে, ফ্রিজ কালচার, প্রসেস কালচার, টু মাচ প্রিজার্ভেটিভ বানানো হয়েছে, সে তখন থেকে ক্যান্সার শুরু হলো। ভাই বোনরা, আপনারা যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন, আমিও করি, তো আপনার জন্য বলছি আজকে ভাজা পোড়ার কোন কোন দিকটা ক্ষতিকর এবং ভাজা পোড়া কতটুকু খাওয়া যাবে এবং কোন ধরনের ভাজা পোড়া সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কোন ধরনের ভাজা পোড়া একটু কম খেলেও অসুবিধা হবে না, এবং যদি ভাজা পোড়া খেয়েই ফেলেন এটা কীভাবে রিকভার করতে হবে সেটা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে ভাজা পোড়াটা কয় ধরনের হতে পারে। ধরুন এই পেঁয়াজটা ভাজলাম, এটা এক ধরনের ভাজা, ডালটাকে একটু ভেষণ দিয়ে আমরা ভাজা করেছি। এখন আরেকটা হচ্ছে যে মাছ ভাজা, আরেকটা হচ্ছে পাকুড়া ভাজা যেটা সবজি বা পেঁয়াজ ভাজা, আরেকটা হচ্ছে মাংসকে ভাজা করা যেটা আমরা বারবিকিউ করি। মাংসকে আমরা ভাজা করি, আবার বেকও করি, ফিশকেও বেক করি। তো মনে রাখবেন বেকটা একটু ইজিয়ার বা লেস হার্মফুল বা পুষ্টি অল্প নষ্ট হয়, বাট ভাজা যখন হয় তখন অল্প সময়ের মধ্যে প্রচুর হিট দিয়ে এটা পুরো স্ট্রাকচারাল সিস্টেমটাকে ভেঙে ফেলা হয়। যেমন প্রোটিনটা যেমন ভেঙে যায়, ফ্যাটগুলো ভেঙে যায়, স্পেশালি যেগুলা মনোস্যাচুরেটেড ফ্যাটগুলা ডাবল বন্ডগুলা সিঙ্গেল বন্ড হয়ে যেগুলা স্যাচুরেটেড বন্ডে পরিণত হয়, এবং ট্রান্স ফ্যাট যেটা টোটালি ট্রান্স অ্যাঙ্গেলে যারা কেমিস্ট্রি যারা পড়েছেন ট্রান্স স্ট্রাকচার ধারণ করে, ওটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। যেমন বাজারে যে তেলগুলো আছে ওগুলা মনে হয় যেন ফ্রেশ তেল, আসলে এগুলো একদম প্রসেস, একদম নষ্ট হওয়া ট্রান্সে পরিণত হওয়া তেল। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, বা অনেকে আপনাকে বলবে যে দুনিয়ার সব রোগ ব্যাধি আসছে হচ্ছে এই ভাজা পোড়া খাওয়ার কারণে। ব্যাপারটা কিন্তু আসলে তা না। দুনিয়ার সব রোগ ব্যাধি আসছে খাবারকে চেঞ্জ করা, অল্টার করার কারণে। দেখুন এখন থেকে 30 বছর আগে বা 40 বছর আগে তখন কিন্তু আমাদের ভাজা খাইতো। এই আলু ভাজা, পেঁয়াজ ভাজা, বড়া ভাজা, আলু ভাজা, সবজি ভাজা, ক্যাবেজ ভাজা, এগুলো আমরা ছোটোকালে কেন আমাদের দাদারাও নিশ্চয় খেয়েছে, আমরা তো খেয়েছি ছোটোকালে। কিন্তু এখন কেন এত রোগ আসে? তখন তো রোগ ছিল না। এখন রোগ আসার কারণ হচ্ছে এখন যে ভাজি করা হচ্ছে এই ভাজিটা আসলে সেই ভাজি না। এই পেঁয়াজ ভাজাটা এটা কিন্তু লেস হার্মফুল প্রোডাক্ট। সমস্যা হচ্ছে যখন বারবিকিউ করাটা, এটা কিন্তু আগে কালচার ছিল না। মাছ ভাজা করলে একটু ক্ষতি হয়, কিন্তু মাছটার আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যাচ্ছে না। পুষ্টি নষ্ট হচ্ছে, শরীরে একটা ইনডাইজেশন হবে, একটা গ্যাস ফর্ম হবে, লং রান ক্ষতি করবে। কিন্তু মাংস ভাজায় ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ক্যান্সার। সো মাংস বারবিকিউটা আমি জানার পর থেকে আমি গত 10 বছরে আমার বাসায় বারবিকিউ মেশিন নেই। তাহলে ডিফারেন্ট টাইপ আছে যে আপনি কোন ধরনের ভাজা খাচ্ছেন, কোন ধরনের প্রসেস করা খাচ্ছেন। যদি আপনার এই প্রসেস করা ভাজা খাবারগুলোকে যদি বাজারে পান আপনি, যেগুলা প্যাকেট করা বা ক্যান করা বা ফ্রোজেন করা, এটা আরও বেশি ডেঞ্জারাস। কারণ এটা ফ্রেশ ভাজা, কোনো অ্যাডিটিভস, কেমিক্যাল এবং ডাই অ্যান্ড ব্লিচ কোন ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয় নাই। কিন্তু যেগুলো আপনি প্যাকেজ ডাইগার পাচ্ছেন প্রচুর প্রিজারভেটিভ কেমিক্যাল অ্যাড করা, দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস। তাহলে আপনি যদি হেলদি খাবার খান, শাক সবজি, ফ্রুটস, মাছ, হেলদি মাছ, মাংস, ডিম, একটু লো কার্ব, একটু মোর নিউট্রিশাস, মোর গ্রেন এবং ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট যেগুলো কিনোয়া, মিলেট, বাকরি এগুলো খান, তাহলে এই একটু একটু ভাজা আপনার জীবন কোনো ক্ষতি করবে না। মনে রাখবেন জীবন কোনো ইম্প্যাক্টই ফেলবে না। এটাই ছিল সারা জীবনের ইতিহাস। কিন্তু আবার রং তেল দিয়ে ভাজলে আবার ক্ষতি হবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে ঘরে সামান্য ভাজা পোড়া খেলে অনেক হেলদি খাবার কারণে এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটা আপনার রেশিও অনুযায়ী এটা কোনো ক্ষতি করছে না। কিন্তু যদি আপনি শারীরিক সমস্যা হয়েই যায়, আপনার গ্যাস্ট্রিক, আপনার অটোইমিউন ডিজিজ অথবা আপনার হার্টের সমস্যা, তাহলে আপনি ভাজা পোড়াটা আসলে অ্যাভয়েড করা উচিত পুরোপুরি। এখন প্রসঙ্গটা হচ্ছে মাছ ভাজা কি খাওয়া যাবে? মাছ এত পুষ্টিকর একটা খাবার, আপনি কেন মাছটাকে ভেজে পুরা মিনারেল ফলটাকে আপনি নষ্ট করে দেবেন? কেন আপনার একটা ফ্যাটি অ্যাসিডগুলোকে নষ্ট করে একদম ট্রান্সফ্যাটে পরিণত করবেন? কেন আপনার প্রোটিনগুলোকে ভেঙে চুরে পুরা এমনি পরিণত করবেন? তাহলে আপনি সেটা করতে যাবেন না। কিন্তু আপনার খুব ডেঞ্জারাস ক্ষতি হবে তা না। সবচেয়ে ডেঞ্জারাস ক্ষতি হবে তখনই শুধু মাছ ভাজা, বারবিকিউ, এই ধরনের ভাজা পোড়া ইন কম্বাইন্ড টুগেদার ইজ গেটিং ডেঞ্জারাস। অ্যান্ড সেটাই আমরা করছি, সেই জন্য আমরা ডিজিজ হচ্ছে। যেটা আমরা করছি না, একটা লিমিটেড বাসায় আলু পুরি, পেঁয়াজ পুরি একটুখানি খেলে, এনাফ কার্বোহাইড্রেট, ভেজিটেবল সালাদ খেলে, ফ্রুটস খেলে কোনো সমস্যা হবে না আপনার সারা জীবনে। কিন্তু অসুস্থ হয়ে গেলে, গ্যাস্ট্রিক থাকলে এটা পুরো অ্যাভয়েড করেন, ঠিক আছে? এটা মনে রাখবেন।
এখন আসুন দেখি কোন কোন ক্ষেত্রে এটা খাওয়া যাবে। আবারও বলছি, একটু একটু খেলে সমস্যা নেই যদি আপনি হেলদি খাবার খান, গ্যাস্ট্রিক অসুস্থ খেলে খাবেন না। আবার ওইদিকে বলেছি যে মাছ ভাজা খেলে আপনার ক্ষতি হচ্ছে, মাছের গ্যাস ট্যাস তৈরি করছে, কিন্তু ডেঞ্জারাস, আপনাকে ক্যান্সার দিয়ে নিয়ে যাবে না যদি আনলেস আপনি এটা একদম কনস্ট্যান্টলি রুটিন ওয়াইজ খান আর মাংস ভাতের অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে সামারি। এখন কোথা কোথা ক্ষতি করে, নাম্বার 1 ক্ষতিকর হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের। আপনি এটা খেলেই আপনার পেটে গ্যাস ফর্ম হবে, কারণ খাবারের কম্পোনেন্টকে হজম করার জন্য কোনো ডিফেক্টিভ আপনার কেমিক্যাল বা এনজাইম আপনার শরীরে নাই, সেই জন্য আপনার হজম সমস্যা হবে, আপনার অ্যাসিডিটির সমস্যা হবে, আপনার ঘুমের সমস্যা হবে, হজম সমস্যা থেকে অনেক রোগ হয়, এরপরে লিকি গাট হবে, লিকি গাট থেকে আইবিএস হবে, আইবিএসের পরে কী হবে, আইবিডি হবে, কোলন, আলসারেটিভ কোলাইটিস, এরপর দীর্ঘস্থায়ী ক্যান্সার হবে। ইটস গোনা বি অন অ্যান্ড অন, জাস্ট ওয়ান ওয়ে ট্রাফিক, অনগোয়িং ট্রাফিক। আপনি এই ট্রাফিকের মধ্যে পড়বেন না। আপনাকে যেটা করতে হবে, প্ল্যান্ট বেস খাবার ভালো চিবিয়ে খাবার, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বরে আসেন ডায়াবেটিস। হয়তো ভাবছেন ও ভাত খেলে তো ডায়াবেটিস হয়। আপনি রিসার্চ সবগুলো দেখেন, কোনো রিসার্চে বলা নাই যে বেশি ভাত খাওয়ার কারণে ডায়াবেটিস হয়। সারা জীবন মানুষ প্রচুর ভাত খেয়ে আসছে, পৃথিবীর অনেক দেশের মানুষ তাদের 80% খাবার হচ্ছে ভাত, মানে কার্বোহাইড্রেট, তাদের ডায়াবেটিস হচ্ছে না। আমাদের সেডেন্টারি লাইফস্টাইল একটা ইম্প্যাক্ট করে, আর মেইন কারণ হচ্ছে ভাজা পোড়া দিয়ে আমাদের পুরো খাবার খাওয়া। মনে রাখবেন যে আমরা আমেরিকান হেলদি খাবার খাই না। আমরা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, লস অফ পাস্তা, লস অফ স্প্যাগেটি অ্যান্ড নুডলস, ইটস এ ম্যাস। এর কারণে ডায়াবেটিসটা হচ্ছে, তার প্রস্তুত খাবারে ডায়াবেটিসটা করে, মনে রাখবেন। কারণ আপনার ইন্ট্রাসেলুলার টক্সিসিটি তৈরি করে, তখন সেলগুলো তার ঠিক মতো রিসিপ্টর কাজ করে না, শরীর তার এটিপিকে অ্যাবজর্ব করতে পারে না বা কনভার্সন করতে পারে না, সেই জন্য হাই সুগারটা শরীরে থেকে যায়, যেটা ডায়াবেটিস আমরা বলে থাকি। এবার আসেন 3 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ। আপনার এই 2024-এর মেটা অ্যানালাইসিস, 25 অ্যানালাইসিসটা আসবে, প্রত্যেকটা ইয়ারে মেটা অ্যানালাইসিসগুলো দেখা যাচ্ছে যে হার্ট ডিজিজের সাথে প্রসেস ফুডের ডাইরেক্ট কানেকশন আছে। এখন আপনি প্রসেস মিট খান, টু মাছ প্রসেস ভাজা পোড়া খান, আপনার প্রিজার্ভেটিভ খাবার খান, যেটা খান না কেন, আপনার হার্ট ডিজিজের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে। হার্ট ডিজিজের মধ্যে আপনার হার্টের ব্লকেজ হোক না কেন, দীর্ঘস্থায়ী হার্টের এনজিন হোক না কেন, আপনার হোমোসিস্টিন বেড়ে গেলেও, আপনার ইস্কেমিক হার্ট ডিজিজ, আপনি যে ধরনের ডিজিজের দিকে যান না কেন, সেটা ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল বেড়ে যাওয়া হোক না কেন, সবগুলোর সাথে প্রসেস ফুডের সম্পর্ক আছে। কারণ এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি থাকে না এগুলোর মধ্যে, কারণ এটা ডেড ফুড, এটা এনজাইম নাই, এটা আপনার হজম করে কীভাবে আপনাকে শরীরে নিউট্রিশন দেবে। ল্যাক অফ নিউট্রিশন মোস্টলি হার্ট ডিজিজগুলো হয়। তাহলে যেখানে নিউট্রিশন নষ্ট করছেন, সেখানে আপনার শরীর কীভাবে পুষ্টির অভাব পূরণ করবে বলেন আপনি। এরপরে 4 নম্বর হচ্ছে আপনার লিভার ফ্যাট জমা হবে। ফ্যাট মানে কি, যে কোনো ক্যালোরি আপনি হজম করছেন না, সেটা ফ্যাট আকারে জমা হয়। ভাবেন না ফ্যাট খেলে ফ্যাট হয়। যে কোনো আনওয়ান্টেড খাবার, যে কোনো আনডাইজেস্টেড খাবার, যে কোনো এক্সেস খাবার ফ্যাটে কনভার্ট হয়ে লিভারে এসে জমা হবে। আপনি যদি এমন খাবার খান যেটা টু মাচ প্রসেস বা প্রসেস পরিমাণটা 20%-এর বেশি, তাহলে সেই প্রসেস খাবারটা আপনার শরীরে এসে কনভার্ট হবে ফ্যাটে এসে লিভারের সার দিকে জমা হবে, ফ্যাটি লিভার হবে, এবং লিভারের যে ফ্যাট হয় আপনার পুরো শরীরের মেটাবলিজমটা আপনার স্লো হয়ে যাবে। সো ইউ আর বি ভেরি কেয়ারফুল। এরপর হচ্ছে যে আপনার অটোইমিউন রোগগুলো আছে, লুপাস, হাশিমোটো, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই সবগুলো রোগ হচ্ছে যে আনডাইজেস্টেড ডিফেক্টিভ প্রোটিনগুলো জয়েন্টে এবং টিস্যুতে এবং স্পাইনে এসে জমা হচ্ছে, অটোমিউনেশন হচ্ছে। এরপরে আমি যদি শেষে আমি অনেক রোগ বলতে পারি, যেমন আপনার ব্রেন রোগগুলা, এই প্রসেস খাবার যখন শরীরে আসে তখন এগুলো এক্সোটক্সিন হিসেবে কাজ করে, ব্রেন সেলকে এক্সাইট করে মেরে ফেলে। কারণ কি, ব্রেনে যে নিউরোট্রান্সমিটার তৈরি হতে সমস্যা হয়, যদি নিউরোট্রান্সমিটার তৈরি হতে সমস্যা হয় তাহলে কী হবে, তাহলে ব্রেন ঠিকমতো কাজ করবে না। ব্রেন যদি ঠিকমতো কাজ না করে, আপনি দেখুন ব্রেন ফগ, ফরগেটিং, অথবা মাথা ব্যথা, ব্রেন স্পিনিং হচ্ছে, আপনি অনেক কিছু আপনি দেখবেন। তার একটা মূল কারণ হচ্ছে প্রসেস ফুডগুলো পুষ্টি যেমন অভাব হয়, নিউরোট্রান্সমিটার তৈরিতে বাধাগ্রস্ত হয়, অ্যাট দ্য সেম টাইম শরীরে মিনারেল অবজর্পশনটা কমে যায়। মিনারেল অবজর্পশনের কারণে বডি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে ব্রেন তার এনাফ ওয়াটার সার্কুলেশন হবে না, তখন ব্রেনটা ডিহাইড্রেটেড হবে। আর যদি আনহেলদি ফ্যাট হয় তাহলে তার কথাই নেই, ব্রেনটা একটা আনহেলদি ব্রেন তৈরি হবে। তো নিউরোট্রান্সমিটার কানেকশন চিন্তা করেন, ওয়াটার সার্কুলেশন চিন্তা করেন, ইনফ্লামেশন চিন্তা করেন, যে কোনো টক্সিন এবং ডিফেক্টিভ ব্রেন তৈরি হবে এবং রিজেনারেশনটা ইনকমপ্লিট থাকবে। আবার প্রসেস খাবারের কারণে আপনার যদি ডাইজেশন সমস্যা হবে, তখন আপনার ব্রেনে আবার এনাফ কাজ করবে না। কারণ ব্রেন নিড লট অফ ইলেকট্রোলাইট, ব্রেন নিড অল অফ calming, ব্রেন নিড অল অফ whole body settle and happy, then brain will be happy. You have a lot of indigestion, your body gonna be unhappy, your brain cannot be happy. তারপরে হচ্ছে যে ঘুমের সমস্যা হবে। মনে রাখবেন, আপনি যদি প্রসেস খাবার খান, আপনার শরীরে লট অফ ইনফ্লামেশন থাকবে, শরীরে লট অফ বডি সেলগুলো আপনার সবসময় ডিহাইড্রেটেড থাকবে, আপনার ব্লাডগুলো থাকবে থিক, আপনার
বাড়িতে ইমপিউর ব্লাড ফ্লো হবে, আপনার প্রসেস খাবারটা আপনার শরীরে এসে নিউট্রিশনাল ঘাটতি তৈরি করবে, আপনার বডি থাকবে ড্রাই, বডি থাকবে ম্যাগনেসিয়াম শূন্য, তাহলে আপনি কত ঘুমাতে পারবেন না। তাহলে ঘুমের সমস্যাটার বড় কারণ হচ্ছে আমরা প্রসেস খাবার খাচ্ছি। এরপর আসুন কনস্টিপেশন। যদি আপনি এনাফ ফাইবার না থাকে, এর মধ্যে ফাইবার নাই, আপনি জানেন প্রসেস খাবারে ফাইবার থাকে না। আমরা আমেরিকান যেটা খাই বার্গার, স্যান্ডউইচ, পাস্তা, টু মেনি স্প্যাগেটি অ্যান্ড নুডলস, ওগুলোর মধ্যে কোনো ফাইবার থাকে না। ল্যাক অফ ফাইবার আমাদের গাট লেয়ারটা উইক হবে, ডাইজেশন সিস্টেমটা উইক হবে এবং স্টুল ঠিকমতো তৈরি হবে না। যদি স্টুল যদি তৈরি না হয়, আপনার পায়খানাটা কষা হবে এবং দেখবেন কারো IBS, কারো পাতলা পায়খানা, এই সমস্যাগুলো হবে। মনে রাখবেন, আপনার শরীরে যদি প্রসেস খাবারের কারণে স্যান্ডউইচ, বার্গার বা সিঙ্গারা, পুরি, এই প্রসেস খাবার যদি আপনি খান, আপনার শরীরে কিন্তু অনেক ইমিউন রেসপন্স হবে এবং হিস্টামিন রিলিজ হবে। কেন হিস্টামিন রিলিজ হবে, কেন ইমিউন রেসপন্স হবে? আপনার শরীরে তো আনওয়ান্টেড বডি যে কোনো ফরেন থিংয়ের প্রতি রিয়েকশান করবে, এটা স্বাভাবিক। তো আপনার শরীরে অনেক আনওয়ান্টেড থিং থাকে, বডির কাজই হচ্ছে এর ভিতরে রিয়েকশন করা। রিয়েকশন করা মানে হচ্ছে আপনি অসুস্থ হওয়া, রিয়েকশন করা মানে হচ্ছে আপনার শরীরে অ্যালার্জি দেখা দেয়া, এবং সেই অ্যালার্জি যদি কনস্ট্যান্টলি থাকে, আপনার দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগগুলো হবে। আমি 10 নম্বরে বলবো, সেটা হচ্ছে যে ক্যান্সার। ক্যান্সারকে কে ভয় না পায় বলেন? এই যখনই খাবারকে অল্টার করা হয়েছে, প্রসেস করা হয়েছে, অথবা জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে, ভাজা পোড়া করা হয়েছে, প্রিজার্ভ করা হয়েছে, ফ্রিজ কালচার, প্রসেস কালচার, টু মাচ প্রিজার্ভেটিভ বানানো হয়েছে, সে তখন থেকে ক্যান্সার শুরু হলো। মনে রাখবেন, এই প্রসেস বাদ দিয়ে আপনি হোল ফুড খাবার খাবেন, লটস অফ সালাদস অ্যান্ড ভেজিটেবলস, ফিশ অ্যান্ড এগ অ্যান্ড ডিম অ্যান্ড মিল্ক, রিয়েলটা খাবেন, ফার্মেরটা না, দেখবেন ক্যান্সার এই পৃথিবী থেকে আবার বিদায় নিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, যতটুকু সময় প্রসেসটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল। এটা কিন্তু আমি বসতে পারতাম না, টোটালি নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএসের সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি পুরোপুরি সুস্থ এখন, পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।